Question number 6 বলছে A, B and C are three partners sharing profits in the ratio 3:1:1. তিনজন পার্টনার মিলে বিজনেস করছিল, তাদের রেশিও ছিল 3:1:1. On 31st March 2021 they decided to dissolve their farm, এবং তারা ডিসিশন নিয়েছে তাদের ফার্মটা বন্ধ করে দেবে, মানে তো বুঝলি তো, ফার্মটা বন্ধ করে দেবে। On that date their balance sheet, সেখানে ব্যালেন্স শিটটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস ব্যালেন্স শিটটা কেমন আছে, ভালো ভালো পয়েন্ট দিয়ে 4টে পয়েন্ট দিয়েছে, ঠিক আছে। বলছে পার্টনার কারা কারা ছিল এবিসি। 1 নম্বর পয়েন্ট বলেছে এ ইজ টু টেক ওভার ফার্নিচার, এ ফার্নিচার নিয়ে নেবে, মানে যত টাকার ফার্নিচার ছিল, 1000 টাকার ফার্নিচার ছিল, সেটাও 800 টাকায় নিয়ে নিয়েছে ফার্নিচার, পেয়ে যাবো। বলছে ডেটার্স অ্যামাউন্টিং টু রুপিস 20,000 at 17,200, ডেটার্স ছিল 24,200, তার মধ্যে 20,000 টাকার ডেটার 17,200 টাকায় নিয়ে নিয়েছে। বলেছে মাথায় রাখতে হবে কিন্তু এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের দিয়েছে। এখানে ডেটার্স কত দেখতে পাচ্ছিস 24,200, তার মধ্যে 20,000 টাকার ডেটার্স 17,200 নিয়ে নিই, তাহলে কিন্তু আরো কত টাকা ডেটার্স পড়ে আছে, আরো 4,200 টাকা ডেটার্স আছে। আচ্ছা, ক্রেডিটার্স ওয়ার পেবল আফটার 2 মান্থস, ক্রেডিটার্স কে বলেছি ওদের টাকাটা 2 মাসের মধ্যে মিটিয়ে দেবে। দে ওয়ার পেড ইমিডিয়েটলি এট 10% ডিসকাউন্ট, ঠিক আছে তো, এটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। 2 নম্বর পয়েন্ট বলে যে বি ইজ টু টেক ওভার অল স্টক, বি সমস্ত স্টক নিয়ে নিয়েছে 7,000 টাকা দিয়ে, ছিল 7,800 টাকা স্টক, সেটা 7,000 টাকায় নিয়ে নিয়েছে। বলছে সাম সানডি অ্যাসেটস, কিছু সানডি অ্যাসেট ছিল, কত ছিল সানডি অ্যাসেট দেখ 17,000, তার মধ্যে কিছু সানডি অ্যাসেট নিয়ে নিয়েছে 7,200 টাকা দিয়ে। 3 নম্বর বলছে সি ইজ টু টেক ওভার রিমেইনিং সানডি অ্যাসেটস at 90% of the book value, less 100 as discount, and assume responsibility for discharge of loan together with accrued interest of rupees 30, which has not been recorded in the books, এটাও ঠিক আছে। 4 নম্বর বলেছে the expenses of dissolution were 270, dissolution খরচ বলে 270 টাকা। remaining debtors were sold to a debt collecting agency for 50% of the book value, prepare necessary ledger account to close the books of the firm। খুব ইজি অঙ্ক দিয়েছে, দেখ অঙ্কটা আরম্ভ করছি, ঠিক আছে। ডিসলিউশন তো 6 নম্বর, ঠিক আছে তো, 6 নম্বর সাম আমি এখানে লিখে দিচ্ছি। 6 নম্বর সাম ডিসলিউশন করতে গেলে, আমরা আগেও বারবার বলেছি, ডিসলিউশন করতে গেলে আমাদের 3টে অ্যাকাউন্ট খুলতে হয়, 3টে অ্যাকাউন্ট। একটা খুলতে হবে কি রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, তারপরে খুলতে হবে পার্টনার্স ক্যাপিটাল, তারপর খুলতে হবে ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো প্রথমে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলেছি, রিয়ালাইজেশন অ্যাকাউন্টে কি আসবে, ডেবিট দিকে অল অ্যাসেট, ডেবিট দিকে কি আসবে অল অ্যাসেট, তাহলে দেখে দেখে বসা, দেখে দেখে বসা, দেখে দেখে বসা, এখানে সমস্ত অ্যাসেট গুলো আসবে ডেবিটে। প্রথমেই আছে ক্যাশ, ক্যাশ আসবে না, ক্যাশ আসে না, সব অ্যাসেট আসে কিন্তু ক্যাশ আসে না, ক্যাশ আসে না, ক্যাশ বাদে বাকিগুলো লেখ। প্রথমে লেখ ডেটার, প্রথমে লেখ ডেটার, টু ডেটার, ডেটার কত টাকা ছিল দেখ, ডেটার কত ছিল 24,200, ডেটার ছিল 24,200, এখানে লিখে দিলাম। তারপর বলেছি কি স্টক, এখানে ডেবিটে লিখো টু স্টক ইন ট্রেড, টু স্টক ইন ট্রেড কত টাকা 7,800 টাকা। তারপর আছে ফার্নিচার, এখানে লিখো টু ফার্নিচার, মানে যত অ্যাসেট ছিল, যত অ্যাসেট আছে সমস্ত অ্যাসেট রিয়ালাইজেশনে ডেবিটে লিখতে হবে, যত অ্যাসেট ছিল সমস্ত অ্যাসেট রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে লিখতে হবে, ঠিক আছে। ক্যাশটা লিখলাম না কেন, ক্যাশও অ্যাসেট, ক্যাশ লিখবো না, ক্যাশের একটা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে যাব ক্যাশ, সেখানে ক্যাশ নিয়ে যাব। তো এখানে স্টক ইন ট্রেড কত বলেছে 7,800, লেখ টু, সরি স্টক ইন ট্রেড তো হয়ে গেল। ফার্নিচার, টু ফার্নিচার 1,000 টাকা, টু ফার্নিচার 1,000 টাকা হয়ে গেল। তারপর টু সানডি অ্যাসেটস কত 17,000, টু সানডি অ্যাসেটস 17,000 হয়ে গেল। দেখ ইজি জিনিস আছে, ঠিক আছে তো। আমি কি বলেছিলাম, ডিসলিউশন করতে গেলে প্রথমে আমাকে আগে ব্যালেন্স শিটটাকে বন্ধ করতে হবে, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যা যা ছিল সব আইটেম তুলে দিলাম, ব্যালেন্স শিটের অ্যাসেটে যা যা আইটেম থাকে সব রিয়ালাইজেশন ডেবিটে লিখতে হবে, শুধু ক্যাশ লেখা যাবে, ক্যাশটা ক্যাশ অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে, হয়ে গেল। এইবার এক একটা করে মাথায় রাখি, আমি আগের ক্লাসে বারবার বলেছিলাম, যে পয়েন্টটা বারবার বলেছিলাম
দেখ ডেটার্স এর সঙ্গে কি লেখা আছে, কোশ্চেনটার থেকে ভালো করে দেখা। ডেটার্স এর সঙ্গে লেখা আছে না লেস প্রভিশন ফর ব্যাড ডেট। ডেটার্স এর সঙ্গে কি লেখা আছে, লেস প্রভিশন ফর ব্যাড ডেট। এই প্রভিশন ফর ব্যাড ডেট হচ্ছে এক ধরনের লাইবিলিটি। প্রভিশন ফর ব্যাড ডেট হচ্ছে এক ধরনের লাইবিলিটি। তো লাইবিলিটি কোন দিকে যায়, অপোজিট সাইডে। অপোজিট সাইডে লিখো বাই প্রভিশন ফর ব্যাড ডেট। লিখ বাই প্রভিশন ফর ব্যাড ডেট। 1200 টাকা, ঠিক আছে, কত 1200 টাকা। তাহলে আবার বলছি ডেটার্স এর সঙ্গে যেটা তুই ভুল করছিস, বারবার বলে দিচ্ছি এই জিনিসগুলো মাথায় রাখবি, ভুল করবি না কখনো। ডেটার্স যত টাকা ছিল কত 24200, তার নিচে লেখা ছিল লেস প্রভিশন ফর ব্যাড ডেট, তাই তো, প্রভিশন ফর ব্যাড ডেট। তো প্রভিশন ফর ব্যাড ডেট লাইবিলিটি, যত লাইবিলিটি সব ওইদিকে লিখবো, বুঝা গেল, লাইবিলিটি লিখে দেওয়া। এখানে ডেটার্স এর সঙ্গে লেস আছে, এমন হতে পারে স্টকের সঙ্গেও লেখা থাকতে পারে প্রভিশন, ঠিক আছে, তো যে কোনো কিছুর সঙ্গে থাকতে পারে। তো প্রভিশন মানে লাইবিলিটি, লাইবিলিটি অপোজিট সাইডে যাবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই লাইবিলিটির আমরা কি লাইবিলিটি থাকলে পেমেন্ট করে দিতে হয়, কিন্তু এই লাইবিলিটি পেমেন্ট করতে হবে না। এই লাইবিলিটি পেমেন্ট করতে হয় না, যেটা কিছুক্ষণ আগে করছি ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, পেমেন্ট হয় না, ঠিক আছে। এই প্রভিশন ফর ব্যাড ডেট পেমেন্ট করতে হবে না, কারণ এটা অরিজিনাল লাইবিলিটিই নয়, ঠিক আছে, এটা কোনো অরিজিনাল লাইবিলিটি নয়। এটা কোনো অ্যাসেটের জন্য যদি লাইবিলিটি ক্রিয়েট করা হয় তাকে লাইবিলিটি বলে না। অ্যাসেটের জন্য যদি লাইবিলিটি ক্রিয়েট করা হয় তাকে লাইবিলিটি বলে না। যেমন ডেটার্স এর জন্য প্রভিশন ক্রিয়েট করা হয় যেটা লাইবিলিটি নয়, স্টকের জন্য প্রভিশন ক্রিয়েট করা হচ্ছে যেটা লাইবিলিটি নয়, ঠিক আছে তো। তারপর ইনভেস্টমেন্টের জন্য ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড তৈরি করা হচ্ছে, ওটাও লাইবিলিটি নয়। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কোনো অ্যাসেটের জন্য যদি লাইবিলিটি ক্রিয়েট করা হয় তাকে লাইবিলিটি বলে না, জাস্ট শো করতে হবে, জাস্ট শো করতে হবে। সুতরাং তুই প্রশ্ন করতে হয়েছে লাইবিলিটি থাকলে তো পেমেন্ট করতে হয়, এটা পেমেন্ট করতে হবে না, কারণ এটা অ্যাসেটের জন্য তৈরি করেছে, এই লাইবিলিটি পেমেন্ট হয়। বোঝা গেল। তারপর কি আছে, ক্রেডিটার্স। ক্রেডিটার্স কি এদিকেই বলবে লাইবিলিটি, তাহলে ক্রেডিটার্স 6000 টাকা। তারপর কি আছে, লোন লাইবিলিটি, এখানে লিখো বাই লোন, ঠিক আছে, 1500 টাকা। এই অঙ্কটা একবার সিএ ইন্টারে এসেছিল, ঠিক আছে, হয়ে গেল। মোটামুটি সব বসানো হয়ে গেল, মোটামুটি সব বসানো। ক্যাপিটালটা বসাইনি, কেননা আমি বারবার বলছি রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে অল অ্যাসেট আসবে আর ক্রেডিট দিকে লাইবিলিটি আসবে। ডেবিটে আসবে অ্যাসেট, ক্রেডিটে আসবে লাইবিলিটি। এখানে অ্যাসেটের সমস্ত অ্যাসেট আসলো, ক্যাশটা আসেনি, লাইবিলিটিতে সব এসছে, শুধুমাত্র ক্যাপিটাল আসেনি। এই অঙ্ক ওয়াইজ বলছি, হয়ে গেল মোটামুটি পোস্টিং, ঠিক আছে। এবার নিচে এক একটা করে অ্যাডজাস্টমেন্ট করব, সমস্ত অ্যাডজাস্টমেন্ট ধরে ধরে বলছি, ঠিক আছে তো। 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, এ ইজ টু টেক ওভার, কি বলেছে, এ ইজ টু টেক ওভার ফার্নিচার। এদিক টাকা ফার্নিচার কত দেখতে পাচ্ছিস, 1000 টাকার ফার্নিচার আছে। ফার্নিচার কত, 1000 টাকা। এই ফার্নিচারটা কে নিয়ে নিয়েছে, এ নিয়ে নিয়েছে, কত টাকা দিয়ে, 800 টাকা। তার মানে কি হবে, এই যে যত অ্যাসেট আছে না, অ্যাসেট গুলো বেচে দেবো। অ্যাসেট বেচলে এই দিক হয় অ্যাসেট গুলো বেচে দেবো, নাহলে কোনো পার্টনার নিয়ে যাবে। অ্যাসেট গুলো হয় বেচে দেবো, না হলে কোনো পার্টনার নিয়ে যাবে। অ্যাসেট বেচে দিলেও এই দিক হবে, বা কোনো পার্টনার নিয়ে নিলেও এই দিক হবে, ঠিক আছে। তার মানে ফার্নিচার কত ছিল, 1000 টাকার ফার্নিচার কে নিয়ে নিয়েছে, এ নিয়ে নিয়েছে। তাহলে এখানে কি লিখবো, বাই, লাইক বাই এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাই এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। লিখলাম ফার্নিচার কত টাকা দিয়ে নিয়েছে, 800 টাকা, লিখে দিলাম 800 টাকা, ইজি হয়ে গেল, বোঝা গেল তো। এবার কি বলেছে, শুধু ফার্নিচার নিয়েছে কি, ও কি শুধু ফার্নিচার নিয়েছে, ভাব, এ ইজ টু টেক ওভার ফার্নিচার, ও ফার্নিচার তো নিয়েছে, তার পাশাপাশি বলছে ডেটার্সও নিয়েছে। ভালো করে পড়, ভালো করে পড়, কি বলেছে, বলেছে ডেটার্স অ্যামাউন্টিং টু ₹20,000 at 17,200। ডেটার্স কত ছিল, 24,200 ছিল। তার মধ্যে এই দেখ, আমি তোদের যদি বুঝিয়ে দিই ভালো করে, ডেটার্স ছিল 24,200, তার মধ্যে 20,000 টাকা একটা পার্ট আর একটা 4,200 টাকা একটা পার্ট। এই 20,000 টাকা ডেটার্স এ নিয়ে নিয়েছে, কত টাকা দিয়ে, 17,200 টাকা। বুঝা গেল, এটা বলছে। তাহলে কি লিখবে এখানে, এর মধ্যে লেখ ডেটার্স কত টাকা, 17,200 টাকা। বোঝা গেল, বুঝতে পারলি যেটা, তোকে দে এটা, তোকে দে এটা, বুঝতে পারছিস তো। এবার বলছে ক্রেডিটার্স ওয়ার পেবেল আফটার 2 মান্থস। ক্রেডিটার্স কত ছিল, 6,000 টাকা। ক্রেডিটার্সটা আমার কাছে টাকা চেয়েছে, আমি বলেছি ওয়েট করো, 2 মাস পর টাকা পেমেন্ট করে দেবো, ঠিক আছে, 2 মাসের মধ্যে টাকাটা মিলিয়ে দেবো। কিন্তু ওদের খুব তাড়া, ওরা ইমিডিয়েটলি টাকাটা চাইছে। তো ইমিডিয়েটলি টাকা চাইলে কি করে দেবো, দিতে পারবো না। তো আমি 10% টাকা কেটে দেবো, কি বলেছে, 10% টাকা কেটে দেবো, বুঝতে পারলি, 10% টাকা কেটে দেবো। তো ক্রেডিটার্স দেখ, লাইবিলিটি এই দিক, লাইবিলিটি পেমেন্ট করলে কোন দিক হয় বলেছিলাম তো, ডেবিট দিকে। এখানে লিখো টু
ব্যাংক অ্যাকাউন্ট পেমেন্ট করছি তো ব্যাংক বা ক্যাশ, আমি ব্যাংক লিখে দিয়েছি, লিখবো ক্রেডিটার্স। ক্রেডিটার্স ছিল কত, ৬০০০ টাকা ছিল, ওদেরকে কত পার্সেন্ট কম পেমেন্ট করবো, 10% কম পেমেন্ট করবো, 10%। তো ৬০০০ থেকে যদি 10% কম পেমেন্ট করি কত হচ্ছে, ৫৪০০ টাকা হয়ে গেল, ৫৪০০ টাকা। কোনো সমস্যা নেই এখানে, এইগুলো কোনো সমস্যা নেই, এগুলো আগেও অনেকবার করিয়েছি, ঠিক আছে তো, হয়ে গেল এটা। ১ নম্বর এন্ট্রি পুরো কমপ্লিট, ১ নম্বর এন্ট্রি মানে অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট করে দিয়েছি। ২ নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, বি ইজ টু টেক ওভার অল স্টক ইন ট্রেড এট ₹7,000। দেখ স্টকে কত টাকা ছিল, স্টক কত ছিল ৭৮০০, পুরো স্টক বি নিয়ে নিয়েছে, কে নিয়ে নিয়েছে, স্টক পুরো বি নিয়ে নিয়েছে। কত টাকা দিয়ে নিয়েছে, কত টাকা দিয়ে ৭০০০ টাকা, ৭৮০০ টাকা স্টক বি নিয়ে নিয়েছে ৭০০০ টাকা। তাহলে কোন দিক হবে, এইদিকে লিখো বাই বিস ক্যাপিটাল, বাই বিস ক্যাপিটাল। স্টক কত টাকা দিয়ে নিয়েছে, ৭০০০ টাকা দিয়ে নিয়েছে। তাহলে এটা কি কি হয়ে গেল, এখানে ডেটার্সের কিছুটা পার্ট হয়েছে, স্টক পুরো নিয়ে নিয়েছি, ফার্নিচারও নিয়ে নিয়েছি, পুরো ৩টে কাজ হয়ে গেছে, এখন কিন্তু একটা বাকি আছে। ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারবি, ঠিক আছে তো। এবার শোন, হয়েছে সবারটা হয়েছে। এবার বলছে সাম অফ সানডি অ্যাসেটস। দেখ সানডি অ্যাসেট কত টাকা ছিল দেখতে পাচ্ছিস, ১৭,০০০ টাকা। সাম মানে কি, পুরো না, কিছুটা নিয়েছে, কিছুটা সানডি অ্যাসেট নিয়েছে। এই যে ১৭,০০০ টাকা সানডি অ্যাসেট ছিল তার কিছুটা নিয়েছে, ভালো করে পড়। সাম লাইনের মানে বুঝতে হবে, অঙ্ক করলে অঙ্ক সবাই পারে, কিন্তু কি বলতো লাইনের মানে বুঝতে হবে, মানে না বুঝলে কঠিন অঙ্ক করা যাবে না। বলছে এখানে, আমি আবার বলছি কি বলেছে, লাইনটা হারিয়ে গেল। এই যে বলছে সাম অফ সানডি অ্যাসেট, যত টাকা সানডি অ্যাসেট ছিল তার মধ্যে কিছুটা সানডি অ্যাসেট নিয়েছে ৭২০০ টাকা দিয়ে। কত টাকা দিয়ে নিয়েছে, ৭২০০ টাকা দিয়ে। কে নিয়েছে সানডি অ্যাসেট, বি নিয়েছে, বি। বি নিয়েছে, এখানে লিখলাম সানডি অ্যাসেটস। তো বল পিডিএফটা দেখ, তাহলে বুঝতে সুবিধা হবে, কোশ্চেনটা পড়তে পারে, পিডিএফটা দেখলে বুঝতে সুবিধা হবে। তাহলে কিছুটা সানডি অ্যাসেট নিয়ে নিয়েছে, কে নিয়েছে, বি নিয়েছে। কত টাকা দিয়ে নিয়েছে, ৭২০০ টাকা। তো এখানে লিখো ৭২০০ টাকা, এখানে লিখো ৭২০০। বোঝা গেল ব্যাপারটা, বুঝতে হবে ব্যাপারটা। এখন আমাকে প্রশ্ন করতে পারিস, এখন আমাকে একটা ছোট্ট প্রশ্ন করা যেতেই পারে। এখন তোরা প্রশ্ন করতে পারিস, স্যার এখানে যেমন বলেছিল টোটাল ২৪,২০০ টাকা ডেটার্স ছিল, ২০,০০০ টাকার ডেটার্স, ২০,০০০ টাকার জিনিসটা এ নিয়ে নিয়েছিল ১৭,২০০ টাকা। তাহলে আপনি এখানে বললেন যে টোটাল সানডি অ্যাসেট ছিল ১৭,০০০ টাকা, তার মধ্যে কিছুটা সানডি অ্যাসেট নিয়ে নিয়েছে ৭২০০ টাকা। কত টাকা সানডি অ্যাসেট নিয়েছে, এটা কোশ্চেন করা যেতে পারে। কি বললাম, বোঝা গেল তো, বুঝতে পারলি ব্যাপারটা। এখানে কোশ্চেনটা পরিষ্কার হবে, এইটাই এই অঙ্কটা এমনি চুজ করে সিএ ইন্টারের অঙ্ক, এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল থাকবে। তো এখানে কি বলেছিল, ডেটার্স কত ছিল, টোটাল ২৪,২০০। কোশ্চেনে বলেছিল এ ২৪,২০০ টাকা যে ডেটার্স ছিল তার মধ্যে ২০,০০০ টাকা ডেটার্স এত টাকা নিয়ে নিয়েছে। এই অঙ্কে কি বলেছে, এখানে বলে সানডি অ্যাসেট কিছুটা নিয়েছে, ছিল তো তোমার ১৭,০০০ টাকা, তার মধ্যে কিছুটা সানডি অ্যাসেট নিয়ে নিয়েছে ৭২০০ টাকায়। প্রশ্ন উঠতে পারে কত টাকা সানডি অ্যাসেট নিয়েছে, তাই না, কত টাকা সানডি অ্যাসেট নিয়েছে। ব্র্যাকেটে একটা বলে দিস, দেখ লেস 10% ডিসকাউন্ট বা কিছু একটা বলেছে, কি বলেছে পরে তো, লেস 10% বুক ভ্যালু। ও তার মানে পরিষ্কারভাবে বুঝতে পারলাম, জানিস মানে আমি বলেছি ডাইরেক্ট কত হবে, ৮,০০০ টাকা সানডি অ্যাসেট ওরা ৭২০০ টাকায় নিয়েছে। কি করে বুঝলাম, ৮,০০০ টাকা, ৮,০০০ 10% করলে কত হয়, ৮০০ টাকা। তাহলে ৮,০০০ টাকা সানডি অ্যাসেট ও ৭২০০ টাকায় নিয়েছে, তাহলে 10% কম হচ্ছে। বোঝা গেল না, সব বুঝতে পারবি, কোনো কঠিন লাগবে না। আমি নিচে করছি ওয়ার্কিংস, আমি ওয়ার্কিংস করেছি, বুঝতে পারবি। ওয়ার্কিংস যা এমনিতে একটা কথা লেগে যাবে, আমরা বলতে ওয়ার্কিংস কর, হ্যাঁ কি ওয়ার্কিংস করবি বলে দিচ্ছিলে, এভাবে লিখবি অরিজিনাল কস্ট অফ সানডি অ্যাসেটস। লাইক অরিজিনাল কস্ট অফ সানডি অ্যাসেটস, কে নিয়ে নিয়েছে সানডি অ্যাসেটসটা। আমি আজকে একটা হোমওয়ার্ক দেবো, একদম পুরো সেম অঙ্ক, ভ্যালু চেঞ্জ থাকবে, পুরো সেম অঙ্ক থাকবে, ঠিক আছে তো। অরিজিনাল কস্ট অফ সানডি অ্যাসেটস, আবার বলছি অরিজিনাল কস্ট অফ সানডি অ্যাসেট, কে নিয়েছে সানডি অ্যাসেটটা, বি নিয়েছিল। হুইচ ওয়াজ টেকেন ওভার বাই বি, কত টাকা, ৭২০০ ডিভাইডেড বাই 90 ইনটু 100 পড়ে হচ্ছে ৮,০০০ টাকা, আশা করি বুঝতে পেরেছিস। বি যে সানডি অ্যাসেট নিয়ে নিয়েছে কত টাকা দিয়ে, ৭২০০ টাকা দিয়ে নিয়েছে, কিন্তু 10% কম দাম দিয়েছে।
তা 10% কম দাম দিয়েছে মানে কত টাকা দিয়েছে? দাম 90 টাকা দিয়েছে। তো 7200 তো 90 কে রিপ্রেজেন্ট করে তাহলে 100 টাকা 8000। ঠিক আছে তো? তো হয়ে গেল 8000 টাকা। তাহলে এখানে কি লিখলাম? অরিজিনাল কস্ট অফ, এখানে লিখলাম অরিজিনাল কস্ট অফ সানডি অ্যাসেট 8000 টাকা লিখে দিলাম। হলো তো? এবার দেখি কি বলেছে। তিন নম্বর পয়েন্ট পড়ছি, 3 নম্বর পয়েন্ট মন দিয়ে শুনবি। সি ইজ টু টেক ওভার রিমেইনিং সানডি অ্যাসেটস। তোকে বোঝায় এখানে ছোট্ট করে লিখছি, তোদের লেখার দরকার নেই। সানডি অ্যাসেট কত ছিল? 17000 টাকা। তার মধ্যে কত টাকা সানডি অ্যাসেট নিয়ে নিয়েছি বলতে পারবি? কত টাকার সানডি অ্যাসেট নিয়ে নিয়েছি? কত টাকার সানডি অ্যাসেট নিয়েছি? টোটাল সানডি অ্যাসেট 17000 টাকা। তার মধ্যে কত টাকা সানডি অ্যাসেট নিয়ে নিয়েছি? 8000 টাকা সানডি অ্যাসেট নিয়ে নিয়েছি। তাহলে আর পড়ে আছে কত বাকি টাকাটা? 9000 টাকা সানডি অ্যাসেট পড়ে আছে। এখনো এই টাকাটা পড়ে আছে। এখনো কত টাকা সানডি অ্যাসেট পড়ে আছে? এখন 9000 টাকা সানডি অ্যাসেট পড়ে আছে। ঠিক আছে, এই যে 9000 টাকা সানডি অ্যাসেট পড়ে আছে এটা কে নিয়ে নিয়েছে? সি নিয়ে নিয়েছে। সি তাহলে এখানে লিখতে পারি তো বাই সিস ক্যাপিটাল। এখানে লিখবো বাই সিস ক্যাপিটাল। মানে বুঝেছিস? মানে বুঝেছিস? এখনো 9000 টাকা সানডি অ্যাসেট পড়ে আছে। এই সানডি অ্যাসেটটা কে নিয়ে নেবে? সি নিয়ে নেবে। কত দামে? আরে 9000 টাকার অ্যাসেট ও কত দাম দেবে? 9000 টাকার জন্য দেখ এখানে বলেছে 9000 টাকার জন্য ও 90% দাম দেবে। 90% ও 90% দাম দেবে। তাহলে কত হচ্ছে? 9000 টাকা যদি 90% দাম দেয় কত হচ্ছে? কিছু তো একটা হবে। 8100 টাকা হচ্ছে। কত হচ্ছে? 8100 টাকা হচ্ছে। হয়েছে তো 8100। তার পাশেই বলেছে লেস 100 টাকা ডিসকাউন্ট। তার মানে ওকে 8100 দিতে হবে না, ওকে 8000 টাকা দিতে হবে। ওকে 8000 টাকা দিতে হবে। বোঝা গেল কি বললাম? কিছু বুঝতে পারলি? এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট ক্রিটিক্যাল আছে, একটু ভালো করে দেখে নিস। কি বললাম বোঝা গেল? এটা মাথায় ঢুকেছে তো? তাহলে দেখ আমার সানডি অ্যাসেট কিন্তু পুরোপুরি কমপ্লিট। ফার্নিচার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, স্টক পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ডেটাসটা মানে একটু বাকি আছে। কি বলেছে? বলছে অ্যাজিউম রেসপন্সিবিলিটি অফ ডিসচার্জ অফ লোন টুগেদার উইথ অ্যাক্রুড ইন্টারেস্ট 30 হুইচ হ্যাজ, নরমাল কথা বলছি যে লোন ছিল না, লোন কত ছিল? লোন 1500 টাকা ছিল, লোনটা পেমেন্ট করতে হবে। আরে লোনের টাকা পেমেন্ট করতে হবে, তো পেমেন্ট করলে কোথায় লিখবো? এখানে লিখবো, এখানে লিখবো লোন। বলছে লোনের টাকায় 1500 টাকা পেমেন্ট করবে, তার সঙ্গে ইন্টারেস্ট দিয়ে দাও। ইন্টারেস্ট কত টাকা? 30 টাকা। তাহলে টোটাল কত পেমেন্ট করবে? 1530। কি রে বোঝা গেল? দেখা লোন আমি যখন দোকান বন্ধ করে দিচ্ছি তাহলে আমার কাছে লোনের টাকা দিয়ে তোকে মিটিয়ে দিতে হবে। 1500 টাকা লোন দেবো, সঙ্গে সঙ্গে 30 টাকা ইন্টারেস্ট দিতে হবে। হয়ে গেল, লোনও হয়ে গেল। আর কি ছিল? ক্রেডিটার্সটা মিটিয়ে দিলাম, লোনটাও মিটিয়ে দিলাম, হয়ে গেল। সি নম্বর পয়েন্ট কমপ্লিট। এবার ডি নম্বর, সরি 3 নম্বর পয়েন্ট কমপ্লিট। 4 নম্বর পয়েন্টে চলে যায়। বলছে এক্সপেন্সেস অফ ডিসোলিউশন। এই ডিসোলিউশন করার জন্য খরচ কত টাকা হয়েছে? বলেছে 270 টাকা। আমি আগের দিন বলেছিলাম ডিসোলিউশন খরচের জার্নাল কি হয়? রিয়াল এখানে অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, তাই তো? বলে দিয়েছিলাম কোনো সমস্যা নেই, এখানে ইজি জিনিস, অসুবিধা হলে দেখে নিস আগের ভিডিওগুলো। ডিসোলিউশন খরচ বলেছে কত? 270 টাকা। 270 টাকা। তাহলে খরচটা কি হবে? ব্যাংকের আন্ডারে এক্সপেন্সেস 270, এক্সপেন্সেস লিখে দে 270 টাকা। আর কি বলেছে? দ্য রিমেইনিং ডেটাস ওয়ার সোল্ড। রিমেইনিং ডেটাস কত ছিল? এদিক তাকায় দেখ, এই তো কোথায় মুছে দিয়েছি না? মুছে দিয়েছি। রিমেইনিং ডেটাস দেখ, ডেটাস কত ছিল দেখ, ভালো করে দেখ। 24200 টাকা ছিল। তার মধ্যে কত টাকা ডেটাস নিয়ে নিয়েছি? 20000 টাকা ডেটাস নিয়ে নিয়েছি। রইল কত? 4200 টাকা ডেটাস রইল না এখনো? এই 4200 টাকা ডেটাসটা কি বলেছে? বলছি যে 4200 টাকার ডেটাসটা বেচে দিয়েছি, ঠিক আছে? কত পার্সেন্ট দামে? 50% দামে বেচে দিয়েছি, ঠিক আছে? কোন একটা এজেন্সির মারফত বেচে দিয়েছি, কত? 50% দাম। তাহলে কত টাকা দাম পাবো? 2100 টাকা দাম পাবো। তো হয়ে গেল। তাহলে বেচে দিলে কি হয়? বাই ব্যাংক, তাহলে বাই ব্যাংক অ্যাকাউন্ট। শেষ, অঙ্ক শেষ। মিলিয়ে দে, অঙ্ক শেষ।
তো করে দেখতে হবে কোন দিক বেশি কম হচ্ছে। সাতান্ন হাজার দুশো হচ্ছে 6000 ব্যালেন্স করে দিন। পার্টনার তো আমাদের ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এটাই বাই পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার কারা কারা ছিল রে? এবিসি, এ বি সি। রেশিও কি ছিল? 3:1:1, মানে 3/4, 1/4, 1/4। 4650, 1550, 1550 হয়ে গেল। ক্লিয়ার তো? অঙ্ক শেষ হয়ে গেল। দেখ এখনো দুটো অ্যাকাউন্ট করতে হবে, এই অ্যাকাউন্টটা বোঝা গেল দুটো। ক্লিয়ার তো? শুধু যা বলে দিচ্ছি, এরপরে যে আর দুটো অ্যাকাউন্ট খুলতে হবে, যে পার্টনার্স ক্যাপিটাল আর ব্যাংক অ্যাকাউন্ট। তো দেখ পার্টনার্স ক্যাপিটালে কি করতে হবে? কিচ্ছু না, একদম ইজি জিনিস। এখানে এই যে এখানে ছিল না বাই এস ক্যাপিটাল, এটা পার্টনার্স ক্যাপিটালে যাবে, এটা পোস্টিং হবে। বাই বিস ক্যাপিটাল, এটাও পার্টনার্স ক্যাপিটালে যাবে। ঠিক আছে? এটা বাই সিস ক্যাপিটাল, এটাও পার্টনার্স ক্যাপিটালে যাবে, আর এটা তো লেখাই আছে পার্টনার্স ক্যাপিটাল যাবে। এই চারটে জিনিস পোস্টিং হবে পার্টনার্স ক্যাপিটাল। ঠিক আছে? আর ব্যাংক অ্যাকাউন্টে কোনটা যাবে? এটা যাবে ব্যাংক অ্যাকাউন্টে, আর এইটা যাবে ব্যাংক অ্যাকাউন্টে। ব্যাস করে ফেল, করে ফেল। আমি তো বলে দিচ্ছি, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। আমি এটা মুছে পার্টনার্স ক্যাপিটাল বলছি। পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার কারা কারা ছিল? এ বি সি, এ বি সি, এ বি সি। ক্রেডিট, ডেবিট। কিছু নেই, অঙ্ক সোজা, কিন্তু বারবার বলছি। প্রথমে ক্যাপিটালের ব্যালেন্স গুলো বসা। বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি কত হবে? 27,500, 10,000 আর 7,000 লিখে দিলাম। যেমন একটু বল, আমি মুছে দিলাম, এগুলো বল দেখে দেখে কি কি ছিল লেখা, দেখে দেখে বল। বাই এস ক্যাপিটাল ছিল, তাই তো? তার মানে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিটে বসবে। টু রিয়ালাইজেশন বলে কি কি ছিল একটু বল। টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে তাহলে কত বললি বল? ফার্নিচার, তাই তো?
ফার্নিচার 800 এ নিয়ে নিয়েছিল। আর কি স্টক? না ডেটার ডেটার এটাও এ নিয়ে নিয়েছিল। হ্যাঁ 7,000 কত? 7,200 17,200। তারপরে এখানে লেখা ছিল টু রিয়ালাইজেশন, মানে ওখানে দেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্টে টেইটে লেখা ছিল বাই দিস ক্যাপিটাল ছিল না? হ্যাঁ তাহলে এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে কি হবে? টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। তো আমরা 7,000 স্টক স্টক কে নিয়েছিল বি, কত টাকা? 7,000 স্টক 7,000 বিল করে। আর ডেটার্স 7,200 এটাও বিল করে হবে। আচ্ছা এবার লিখো টু সিস ক্যাপিটাল, মানে ওখানে ছিল না দেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্টে কেটে ছিল বাই সিস ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল কি হবে? টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। তাহলে টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বল সানডি অ্যাসেটস কত কত টাকা ছিল? 8,000 8,000 টাকা সেভ। আর কি ছিল? এইদিকে কাজ মিলে গেছে। আচ্ছা আরেকটা ছিল বাই পার্টনার্স ক্যাপিটাল, তাহলে এখানে লিখব টু রিয়ালাইজেশন। তাহলে টু রিয়ালাইজেশন 4,650 4,000 650 4,650 1,550 1,550। আচ্ছা তো কি ছিল না, আমার ব্যালেন্স করতে হবে। এটা কোন দিক বেশি হচ্ছে? 17,200 আর 800 মানে 18,000 18,000 22,650 এইটা বেশি হচ্ছে। 27,500 27,500 এখানে লিখলাম, তার থেকে বাদ দেবো কত বললাম? 4,850 বাদ দিই। আচ্ছা এখানে কত হচ্ছে? 7 আর 7 14,200 যোগ 1,550 কত হচ্ছে? 15,750। 15,750 থেকে 10,000 বাদ দাও, বাদ দিলে কত হচ্ছে? 5,750। আচ্ছা এটা হচ্ছে 9,550, তার থেকে 7,000 বাদ দিলে হচ্ছে 2,550। এখানে লিখো বাই ব্যাংক, মানে পার্টনার্স ক্যাপিটালটা ব্যাংক অ্যাকাউন্টে মেলাতে হবে। বাই ব্যাংক অ্যাকাউন্ট, আর এখানে লিখো টু ব্যাংক অ্যাকাউন্ট। হয়ে গেল? ক্লিয়ার? এবার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, এখানে হয়ে যাবে। ডেবিট ক্রেডিট। তো দেখ ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কত ছিল? ব্যাংক মানে ক্যাশ 3,200 টাকা ছিল ওপেনিং ব্যালেন্স 3,200। এখানে লিখো টু ব্যালেন্স বিডি 3,200। ঠিক আছে? এখানে বাই ব্যাংক ছিল, তাহলে এখানে লিখো টু দিস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা? 5,750। টু সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট 2,550। আচ্ছা আর কি ছিল দেখ? রিয়ালাইজেশন অ্যাকাউন্টে দেখতে আর কোথায় ছিল? ব্যাংক ছিল, ক্রেডিট দিয়ে কোনো ব্যাংক ছিল? হ্যাঁ বাই ব্যাংক ডেটা বাই ব্যাংক ডেটাস, তাই তো? তখন এখানে লিখো ব্যাংকের ডেবিটে লিখো টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট 2,100 ব্যাংকের লিখ ডেটাস 2,100। আচ্ছা ক্রেডিট দিকে লিখো বাই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। কি ছিল? ক্রেডিটার্স, তাই তো? 5,400। লোন কত? 1,530। এক্সপেন্সেস ছিল একটা 200 টাকা। কি ছিল? যোগ করতে হবে। ও আর এই ব্যাংকটা হবে এই যে এই ব্যাংক। আচ্ছা এই ব্যাংক টু ব্যাংক ছিল, তার মানে এখানে লিখো বাই এস ক্যাপিটাল 4,850 বাই
এস ক্যাপিটাল অ্যাকাউন্ট 4850 টোটাল করো 3200 প্লাস 5750 প্লাস 2550 প্লাস 2100 এখানে হচ্ছে 13600 5400 যোগ 1530 যোগ 270 যোগ 4850 এদিকে হচ্ছে 12050 দেখ যে রিয়ালাইজেশনটা অ্যাকাউন্ট করলাম রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ওখানে আমাদের ক্যালকুলেশন ভুল হয়েছিল অর্থাৎ রিয়ালাইজেশন যে লস বের করলাম ওখানে বাই পার্টনার্স ক্যাপিটাল 6200 টাকা লস বেরিয়েছিল ঠিক আছে 6200 টাকা লস বেরিয়েছিল রেশিও ছিল 3:1:1 রেশিও ছিল 3:1:1 আমি ভুল করে ক্যালকুলেশন করে দিয়েছিলাম হবে 3-এর 5 1-এর 5 1-এর 5 বাট আমি ভুল করে দিয়েছিলাম 3-এর 4 1-এর 4 1-এর 4 এই জন্যই অ্যানসার মিলছে না এই জায়গাটা ভুল হয়েছিল জাস্ট ওটা একটু ওই জায়গাটা চেঞ্জ করে নিবি ওই জায়গাটা চেঞ্জ করবি ওই জায়গাটা চেঞ্জ করলে কি হবে রিয়ালাইজেশন লস বেরিয়েছিল 6200 ওটাকে 6200 3-এর 5 করবি 6200 1-এর 5 করবি 6200 1-এর 5 করবি করলে কত হচ্ছে 6200 3-এর 5 করলে হবে 3720 6200 1-এর 5 করলে হবে 1240 আর 1240 ওই জায়গাটা একটু চেঞ্জ করে নিবি বুঝলি কোন জায়গাটা বললাম ফার্স্ট যে অ্যাকাউন্ট করলাম রিয়ালাইজেশন অ্যাকাউন্ট সমস্ত কিছু ঠিক ছিল লাস্টে যে রিয়ালাইজেশন লসটা বেরোলো ওই জায়গাটাও অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্টও ঠিক ছিল বাট ডিস্ট্রিবিউটটা ভুল ছিল ডিস্ট্রিবিউটটা একটু চেঞ্জ করে নি বাকি সব ঠিক আছে আমার বাকি সব ঠিক আছে হয়ে গেল তাহলে জাস্ট এবার ক্যালকুলেশন চেঞ্জ করতে হবে এটা একটু ভুল হয়েছে যে জায়গাগুলো ভুল হয়েছে এগুলো ঠিক করতে হবে না তো ঠিক কর ক্যালকুলেটর বের কর দাঁড়া ক্যালকুলেটর দে 27,500 থেকে মাইনাস করব 18,000 মাইনাস করব 3720 কত হচ্ছে 5780 এটা হচ্ছে 5780 তার মানে এটা এখানে চলে আসবে 5780 এবার এই টোটাল করি 7000 যোগ 7200 যোগ 1240 টোটাল হচ্ছে 15440 এটা হচ্ছে 5440 8 আর 1 9240 9,240 থেকে 7,000 বাদ দিলে হচ্ছে 2,240 এই হয়ে গেল ঠিক আছে তো তাহলে এখানে চেঞ্জ করতে হবে বিস ক্যাপিটাল হচ্ছে 5,440 আর সি হচ্ছে 2,240 3,200 যোগ 5,440 যোগ 2,240 যোগ 2,100 টোটাল হচ্ছে 12,980 মিলে গেল ঠিক আছে ওখানে
দেখ কি বলেছে এই অঙ্কটা সিএ ইন্টারে এসেছিল, বলছে রাম, রহিম এন্ড অ্যান্টনি ওয়ার ইন পার্টনারশিপ শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 1/2, 1/3 এন্ড 1/6। তো আগে একটু পড়ে নিব। আচ্ছা, আর কোশ্চেনটা পড়ে নিই। 1/2, 1/3, 1/6 respectively they decided to dissolve the partnership from 31st March 2019। এত তারিখে পার্টনারশিপ ফার্মে ডিসলভ হয়ে গেছে। when the balance sheet of the firm appeared as under, ব্যালেন্স শিটটাও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে পয়েন্ট কটা দিয়েছে, 6টা, 7টা, 8টা, 9টা পয়েন্ট দিয়েছে, ঠিক আছে। তো আমরা আরম্ভ করি, তারপর পয়েন্টগুলো বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে ওদের রেশিও কত ছিল জানিস, যেটা আমি লিখে রাখছি, তোরা যদি পড়িস তাহলে ওয়ার্কিংসে করবি। রেশিও ছিল 1/2, 1/3, 1/6। এটাকে রেশিও করে নি। রেশিও করলে হচ্ছে সব কটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দে। সব কটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, মানে 3:2:1 রেশিও। বুঝতে পারলি? এটা টুকে নেবে, আর না হলে এক জায়গায় লিখে রাখ। রেশিওটা হবে 3:2:1, ঠিক আছে তো? 3:2:1 করে লিখেছিস। এবার ব্যালেন্স শিটটাকে তোদের বন্ধ করতে হবে। সবার ফার্স্ট কাজ কি, ব্যালেন্স শিটটাকে বন্ধ কর। বন্ধ কর, ব্যালেন্স শিটটাকে বন্ধ কর, ব্যালেন্স শিটটাকে ক্লোজ কর। সবার প্রথম কাজ হচ্ছে ব্যালেন্স শিটটাকে ক্লোজ করা। তো প্রথমে দেখ, ব্যালেন্স শিটটাকে ক্লোজ করব, যত অ্যাসেট আছে সব রিয়াল অ্যাসেট ডেবিটে বসা। 2 গুডউইল, লাইক 2 গুডউইল কত টাকা, 4,56,300। তারপর কি লিখবি, প্ল্যান্ট এন্ড মেশিনারি, লাইক 2 প্ল্যান্ট এন্ড মেশিনারি, 2 প্ল্যান্ট এন্ড মেশিনারি কত টাকা, 6,07,500। তারপর লিখবি 2 ফার্নিচার, 2 ফার্নিচার কত, 64,650। $64,650। তারপর স্টক, একটু স্টক 2,36,700। তারপর একটু সানডি ডেটাস, কত টাকা ডেটাস, 5,34,000। তারপর কি বলেছে, জয়েন্ট লাইফ পলিসি, লাইক 2 জয়েন্ট লাইফ পলিসি, 2 জেএলপি কত টাকা, 2,65,500। তারপরে কমিশন রিসিভেবল, লাইক 2 কমিশন রিসিভেবল কত টাকা, 1,40,550। দেখতে পারলি তো, যতগুলো অ্যাসেট ছিল সব অ্যাসেট গুলো রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিটে বসিয়ে দিয়েছি, কিন্তু একটা অ্যাসেট বাকি ছিল, সেটা ক্যাশ ইন হ্যান্ড। তা ক্যাশ ইন হ্যান্ড আমরা যে ক্যাশ অ্যাকাউন্ট খুলেছি সেখানে চলে যা, ক্যাশ অ্যাকাউন্টে লিখে দে 2 ব্যালেন্স বিডি। ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাকাউন্টে লিখে দে 2 ব্যালেন্স বিডি 48,750, 48,750, ঠিক আছে, লিখে দে 48,750 লেখা হয়েছে। এবার লাইবিলিটি সাইডে আর কি লেখা ছিল, প্রথমে ক্যাপিটাল বলছে, রামের ক্যাপিটাল, রহিমের ক্যাপিটাল, অ্যান্টনির ক্যাপিটাল। ক্যাপিটাল তো ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যা, ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখ বাই ব্যালেন্স বিডি, ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখ বাই ব্যালেন্স বিডি। রামের ঘরে লিখ 4,20,000, রামের ঘরে লিখ 4,20,000, রামের ঘরে লিখ 4,20,000। রহিমের ঘরে লিখ 2,25,000, রহিমের ঘরে লিখ 2,25,000, ঠিক আছে। আর অ্যান্টনির ঘরে লিখ 1,20,000, অ্যান্টনির ঘরে লিখ 1,20,000, লিখেছিস, অ্যান্টনির ঘরে 1,20,000। তারপর কি বলেছে, জয়েন্ট লাইফ পলিসি রিজার্ভ, ভালো করে বুঝবি, জয়েন্ট লাইফ পলিসি রিজার্ভ। এই জয়েন্ট লাইফ পলিসি রিজার্ভ কার জন্য তৈরি করা হয়েছে, জয়েন্ট লাইফ পলিসির জন্য, তাই তো। তার মানে জয়েন্ট লাইফ পলিসি রিজার্ভ কোন দিক বসবে, ক্রেডিট দিকে বসবে, ক্রেডিট দিকে বসা জয়েন্ট লাইফ পলিসি রিজার্ভ, লেখ বাই জেএলপি রিজার্ভ, বাই জেএলপি রিজার্ভ কত টাকা দিয়েছে, 2,65,500 টাকা, 2,65,500।
তার মানে জয়েন্ট লাইফ জেএলপি রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়েছে? জেএলপির জন্য। ঠিক আছে, অ্যাসেটের জন্য যদি কোনো লাইবিলিটি ক্রিয়েট করা হয় তাহলে সেই লাইবিলিটিকে কখনো পেমেন্ট করতে হয় না। বলেছিলাম, আগেও বলেছিলাম, অ্যাসেটের জন্য যদি কোনো লাইবিলিটি ক্রিয়েট করা হয় তাহলে সেই লাইবিলিটি পেমেন্ট করতে হয় না। তার মানে এইটার কোনো পেমেন্ট করার দরকার নেই। ব্যাস। তো যে লোন ফ্রম মিস্টার রাম, সরি এটা লোন ফ্রম মিস্টার রাম হবে না, একটু ভুল দিয়েছে, লোন ফ্রম মিসেস রাম হবে। এটা হবে লোন ফ্রম মিসেস রাম। তার মানে মিসেস রাম কি আমাদের বিজনেসের পার্টনার নাকি মিস্টার রাম পার্টনার? মিস্টার রাম পার্টনার, মিসেস রাম তো কোনো পার্টনার নয়। তার মানে এ বাইরের লোক, বাইরের লোকের থেকে লোন নিয়েছে, তার মানে লাইবিলিটি। বাইরের লোকের থেকে লোন নিয়ে তো লাইবিলিটি, তার লাইবিলিটি এদিকে কি লিখবি? লাইক বাই লোন ফ্রম মিসেস রাম, বাই লোন ফ্রম মিসেস রাম। কত টাকা বলেছে? 1,50,000। তারপর কি বলেছে? সান্ডিকেটার, সান্ডিকেটার তো বুঝতেই পারছি সেই দিকে বসবে লাইবিলিটি, লেখ বাই সান্ডিকেটার। কত টাকা? 5,67,000। তারপর কি বলেছে? ব্যাংক ওভারড্রাফট। ঠিক আছে, ব্যাংক ওভারড্রাফট এটাও তো লাইবিলিটি। ব্যাংক ওভারড্রাফট লেখ বাই ব্যাংক ওভারড্রাফট, লেখ বাই ব্যাংক ওভারড্রাফট 6,06,450 বাই ব্যাংক ওভারড্রাফট 6,06,450। এত অবধি তো ক্লিয়ার হয়ে গেল। ব্যালেন্স শিট পুরো বন্ধ হয়ে গেছে, ব্যালেন্স শিট বন্ধ হয়ে গেছে। এবার অ্যাডজাস্টমেন্ট করব। কটা আছে? 8টা অ্যাডজাস্টমেন্ট আছে। বাস করব, তাহলে শেষ হয়ে যাবে অঙ্ক। বলেছে জয়েন্ট লাইফ পলিসি সারেন্ডার করেছি। ঠিক আছে, জয়েন্ট লাইফ পলিসি সারেন্ডার করে দিয়েছি। জয়েন্ট লাইফ পলিসি কত ছিল? দেখ, এত টাকার পলিসি ছিল, এটাকে সারেন্ডার করেছি মানে টাকা পেয়ে গেছি। পলিসি সারেন্ডার করেছি মানে টাকা পেয়ে গেছি। তাহলে কোন দিক হবে টাকা পেলে? এই দিকে লেখ, লেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট, লেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট। লিখবো জেএলপি কত টাকা? 2 লাখ। জেএলপি কত টাকা ছিল? 2,65,500, 2,65,500। ঠিক আছে। তারপর কি বলেছে? কি কি বেচে দিয়েছিস একটু দেখে নি। কি কি বেচে দিই, কোন কোন অ্যাসেট বেচে দিই সেইগুলো আগে করে নি। কোন কোন অ্যাসেট বেচে দিয়েছিস, এর পয়েন্ট তো হয়ে গেল আমাদের। এটা হচ্ছে আর কি বেচেছিস ভালো করে বল। এখানে একটা ছিল কমিশন, এফ নম্বর পয়েন্টটা পড়। আমি কেন করছি জানিস তো? আমি পর পর কেন করছি না, কারণ ব্যাংকের আইটেমগুলো দেখে নি কি কি আছে। নালে আমি ব্যাংকের পর আবার কোনো পার্টনার করলাম, তাহলে পর আবার ব্যাংক লিখবো, কাটাকাটি হবে। এর জন্য আমি একবারে ব্যাংকের আইটেমগুলো করে দিচ্ছি। কমিশন রিসিভেবলটা কি বলেছে পড়। বলছে কমিশন রিসিভেবল ওয়াজ রিসিভ। ঠিক আছে, কি বলেছে? ইন টোটো ইন টাইম, মানে একবারে কমিশন রিসিভের টাকাটা পেয়ে গেছে। কমিশন রিসিভ কত ছিল? কমিশন রিসিভ কত টাকা ছিল? দেখ, এই দেখ কমিশন রিসিভেবল কত ছিল? এত টাকা ছিল, এই টাকাটা পেয়ে গেছে। তাহলে পেয়ে গেলে এইদিকে লিখবো, লেখ কমিশন রিসিভেবল, কমিশন রিসিভেবল 140,550, এই টাকাটা পেয়ে গেছে কমিশন রিসিভ হয়ে গেল। তাহলে বোঝা গেল দুটো পয়েন্ট বলেছে। একটা বলেছে জেএলপি সারেন্ডার করেছি মানে টাকা পেয়ে গেছি, আর কমিশন পেতাম এত টাকা। জেএলপি was surrendered for 2,32,500. কোথায়? ও সরি, ভুল দেখতে পারি আমি, ভুল করেছি। যেটা একটু বলে দেখিনি, এটা 2,32,500 হবে। জেএলপি ছিল এত টাকা, এটাকে সারেন্ডার করে এই টাকাটা পেয়েছি 2,32,500। ঠিক আছে, লিখে দিলাম। কমিশন পেতাম আমি, ঠিক আছে, আমাদের কোম্পানি কমিশন পেতো এত টাকা, সেই কমিশনটা পরে পাওয়া গেছে। বোঝা গেল এত অবধি? দুটো যোগ করে দেখ কত হচ্ছে, দেখ দুটো যোগ করে দেখ কত হচ্ছে। 2,32,500, 2,32,500 প্লাস 140,550 কত হচ্ছে? 373,050, 373,050। এবার এক একটা করে অ্যাডজাস্টমেন্ট দেখ।
এ নম্বর হয়ে গেছে আর এফ হয়ে গেছে, বাকি অ্যাডজাস্টমেন্ট গুলো করছি। বি কি বলেছে, রাম টুক ওভার গুডউইল এন্ড প্ল্যান্ট এন্ড মেশিনারি, তাহলে গুডউইল আর প্ল্যান্ট এন্ড মেশিনারি কে নিয়ে নেবে? গুডউইল আর প্ল্যান্ট এন্ড মেশিনারি কে নিয়ে নিচ্ছে? রাম নিয়ে নিচ্ছে। তাহলে রাম নিয়ে নিলে কোন দিক লিখবো? কে দিকে কি লিখবো? বাই রাম ক্যাপিটাল, লেখ বাই রামস ক্যাপিটাল, লেখ বাই রামস ক্যাপিটাল, বাই রামস ক্যাপিটাল অ্যাকাউন্ট। গুডউইল, গুডউইল কত? 4,56,300, আর প্ল্যান্ট এন্ড মেশিনারি কত? 6,07,500। ক্যালকুলেটর একজন যোগ কর, ক্যালকুলেটর একজন যোগ কর। দেখ ভুল তো হয়েছে কিছু একটা, আমরা না কোশ্চেনটা ভালো করে পড়িনি। এখানে বলেছে বি নম্বর পয়েন্ট বলেছে রাম গুডউইল আর প্ল্যান্টের মেশিন নিয়ে নিয়েছে। তো গুডউইল আর প্ল্যান্টের মেশিন যে নিয়েছে কত টাকা দিয়ে নিয়েছে? 9 লাখ টাকা, ওটা দেখিয়ে নি আমি। তার মানে একবারে হবে রাম গুডউইল আর প্ল্যান্টের মেশিন নিয়ে নিয়েছে কত টাকা দিয়ে? 9 লাখ টাকা দিয়ে। 9 লাখ টাকা এখানে লিখে দিলাম, বুঝতে পারলি? এটা দেখিনি, এই জায়গাটা দেখিনি, আগের অঙ্কটা দেখেছিলাম না, এখানেও দেখিনি। তাহলে কি বলেছে? রাম গুডউইল আর প্ল্যান্ট এন্ড মেশিনারি নিয়ে নিয়েছে কত টাকা দিয়ে? 9 লাখ টাকা দিয়ে। তাহলে হয়ে গেল, এখানে গুডউইলও হয়ে গেল, প্ল্যান্ট এন্ড মেশিনারিও হয়ে গেল। সি কি বলেছে? রাম অলসো এগ্রিড টু ডিসচার্জ, মানে রাম এগ্রি করেছে, ডিসচার্জ করে দেবে মানে পেমেন্ট করে দেবে। ডিসচার্জ করে দেবে কি? ব্যাংক ওভারটা আর লোন ফ্রম মিসেস রাম। তার মানে রাম, ব্যবসার যে পার্টনার ছিল রাম, রাম কি প্রমিস করেছে? বলেছে দেখো ভাই ব্যাংক ওভারড্রাফটের টাকাটা আমি মিটিয়ে দেবো, আর লোন ফ্রম মিসেস রাম এটাও আমি মিটিয়ে দেবো, এই দায়িত্ব নিয়ে নিচ্ছে। তাহলে বুঝতে পারছিস তাহলে কে পেমেন্ট করবে? পেমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে কোন দিক হবে? এই দিক হবে। এখানে ক্যাশ বা ব্যাংক লেখা উচিত, রাম পেমেন্ট করবে, রাম লিখবো টু রামস ক্যাপিটাল, টু রামস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি লিখবো? ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওটি কত টাকা? 6,06,450। আর কি লিখবো? লোন ফ্রম মিসেস রাম, লোন ফ্রম মিসেস রাম কত টাকা? 1.5 লাখ টাকা। একটু দেখে নে কি কি হয়ে গেল এখানে পোস্টিং। এখানে লোন ফ্রম মিসেস রাম হয়ে গেছে, ব্যাংক ওভারড্রাফট হয়ে গেছে। ঠিক আছে? কত এই দুটো যোগ করে বলতো? এই দুটো যোগ করে কত হচ্ছে? 6,06,450 আর 1.5 লাখ। 7 লাখ 7 লাখ 5,6,450 ভালো করে বল। 5,6,450 5,6,450। নেক্সট, তো মানে এ পয়েন্ট হলো, বি পয়েন্ট হলো, সি পয়েন্ট হলো, ডি পয়েন্টে চলে যায়। বলছে ফার্নিচার এন্ড স্টক ওয়ার ডিভাইডেড ইকুয়ালি বিটুইন রাম এন্ড রহিম এট অ্যান এগ্রিড ভ্যালুয়েশন 3,60,000। মানে বিজনেসে যে ফার্নিচার আর স্টক ছিল, দেখতে পাচ্ছিস এই দুটো ছিল, এই দুটো হাফ হাফ করে নিয়ে নেবে, এই দুটো হাফ হাফ করে নিয়ে নেবে। কারা কারা নিয়ে নেবে? কারা কারা নিয়ে নেবে? রাম আর রহিম নিয়ে নেবে। কত টাকা? 3,60,000। মানে মার্কেটে যে এই যে ফার্নিচার আর স্টকের যখন ভ্যালুয়েশন করলো, দেখলো দাম দাঁড়িয়ে 3,60,000। তাহলে দুজনে হাফ হাফ করে নিয়ে নেবে, মানে 1,80,000 1,80,000। তাহলে লিখবো কি? বাই, আচ্ছা এখানে লিখে দে ফার্নিচার এন্ড স্টক, কারণ রাম তো লেখাই আছে, এখানে রাম তো লেখাই আছে, এখানে লিখে দে বাই ফার্নিচার এন্ড স্টক। কত হবে? 1,80,000। বুঝতে পারলি? এখানে 1,80,000 হলো, আর এখানে লিখবো বাই রহিম। ফার্নিচার এন্ড স্টক 1,80,000। বুঝতে পারলি কি হলো? কেসটা বোঝা গেল? বলেছে ব্যবসার যে ফার্নিচার আর স্টক আছে, সেই স্টকটা রাম আর রহিম হাফ হাফ করে নিয়ে যাবে, ভ্যালু করে 3,60,000, মানে 1,80,000 1,80,000 হয়ে গেল। তাহলে দেখ এ বি সি ডি হয়ে গেল।
ই কি বলেছি, বলছে সানডি ডেটার্স, মন দিয়ে শুনবি এটা, ওয়ার অ্যাসাইন টু ফার্ম ক্রেডিটার্স ইন ফুল স্যাটিসফ্যাকশন অফ দেয়ার ক্লেম। এটি করার দরকার নেই, আমি আগে ভিডিওতে নোটে অনেকবার বলেছি। এই যে আমাদের কোম্পানির যে ডেটার্স আছে, দেখতে পাচ্ছিস আমাদের কোম্পানির যে ডেটার্স আছে আর আমাদের কোম্পানির ক্রেডিটার্স আছে, তার মানে ডেটার্স আর ক্রেডিটার্স ওরা নিজেদের মধ্যে সেট আপ করে নিয়েছে। ক্রেডিটার্সরা বলছে তোমাদের ডেটার্স আমরা নিয়ে নিচ্ছি, আমাদের টাকা দিতে হবে। ক্রেডিটার্স কি, কোম্পানিতে যারা টাকা পায়, কোম্পানি আমাদের কোম্পানিকে যারা টাকা পায় তাদেরকে বলে ক্রেডিটার্স, আর ডেটার্স মানে আমরা যে সমস্ত কোম্পানিকে টাকা পাই তাকে বলে ডেটার্স। ঠিক আছে তো? তো আমাদের কোম্পানির যারা ক্রেডিটার্স আছে তারা বললো ঠিক আছে তোমাদের ডেটার্স নিয়ে নিচ্ছি, এখানে সেট আপ হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? এর কোনো এন্ট্রি করার দরকার নেই, এর কোনো এন্ট্রি করার দরকার নেই। ঠিক আছে, বলেছিলাম আগের দিন, তো বহুবার বলেছিলাম, আগের দিন আমার মনে পয়েন্ট ছিল। তাহলে কটা হলো? এ বি সি ডি ই হলো, এফ হয়ে গেল, আর বাকি আছে 3টে পয়েন্ট। জি, a bill discounted was subsequently returned dishonored, and proved valueless 30,750 including 500 noting charge। ঠিক আছে, বলছে বিল ধর একটা পার্টির কাছ থেকে একটা বিল পেয়েছি, পার্টির কাছ থেকে আমরা একটা বিল পেয়েছি 30,750 টাকার একটা বিল পেয়েছি পার্টির থেকে। ঠিক আছে তো, পার্টির থেকে একটা বিল পেয়েছি, যে বিলটার ভ্যালু হচ্ছে 30,750। ঠিক আছে, এইবার আমার খুব আর্জেন্ট টাকার দরকার আছে, তাহলে আর্জেন্ট যদি টাকার দরকার থাকে আমি কোথায় চলে যাবো? ব্যাংকের কাছে চলে যাবো বিলটা ভাঙাতে। ব্যাংক আমাকে বিল ভাঙিয়ে দিয়েছে, ব্যাংকে বলে দিয়েছে আমি যার কাছে টাকা পাই 3 মাসের পর ও আমাকে টাকা দেবে। আবার বলছি শোন, একটা পার্টি আছে, পার্টির নাম ধর রাম, নেই রাম আছে, অন্য কোনো পার্টি বললাম, ধর আমার কাছে একটা পার্টি আছে তার নাম এক্স, ওর কাছে আমি টাকা পাই, ও এখন টাকা দিতে পারছে না, আমি বললাম ঠিক আছে তুমি বিল দিয়ে দাও। ও আমাকে 30,750 টাকার বিল দিয়েছে, এত টাকার বিল দিয়ে দিয়েছে। ও আমাকে আজকে বিল দিয়েছে, কিন্তু এই বিলের টাকাটা পাবো কবে? আজ থেকে 3 মাস পর পাবো, কিন্তু টাকা আমার আজকেই দরকার। তাহলে আমাকে আজকে টাকা কে দেবে? ব্যাংক দেবে। ব্যাংকের কাছে এই বিলটা জমা দেবো, ব্যাংক আমাকে 30,750 টাকা দিবে। ঠিক আছে, 3 মাস পর ব্যাংক কি করবে? ব্যাংক ওই পার্টির কাছে চলে যাবে টাকা আনতে, মানে এক্স এর কাছে চলে যাবে টাকা আনতে, এক্স এর কাছে চলে গেছে ব্যাংক টাকা আনতে, কিন্তু এক্স টাকা দিতে পারেনি। তাহলে সেটার ক্ষেত্রে কি হয়ে গেল? এটাকে বলে বিল ডিসঅনার্ড হয়ে গেল, বিলটা ডিসঅনার্ড হয়ে গেল। সেক্ষেত্রে কি করব? বিল ডিসঅনার্ড হলে ব্যাংক কি করবে? আমার অ্যাকাউন্টে ব্যাংকে যা টাকা ছিল, ব্যাংক সেই অ্যাকাউন্ট থেকে 30,750 টাকা বের করে নেবে, আমাকে বলবেও না, আমার অ্যাকাউন্ট থেকে এমনি বের করে নেবে। ঠিক আছে, একটা কাজ বললাম। তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নিলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? ব্যাংক কমবে। তুই যখন পোস্টিং করবি ব্যাংকের কেইটে বসিয়ে দিবি, ব্যাংক কমবে মানে ব্যাংকের কেইটে বসিয়ে একটা পোস্টিং হলো। আর একটা কি হবে? তো মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কমাবে, তাহলে আমি কি করব? আমি যে এক্স এর থেকে টাকা পেতাম, তাহলে ওর ব্যালেন্স আমি বাড়িয়ে দেবো। ব্যাংক আমাকে কমালো, আমি ওকে বাড়াবো, একই জিনিস। তাহলে কি করব সেক্ষেত্রে? বুঝতে পারছিস কি হবে? তার মানে বল, এই 30,750 টাকা যদি ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, এটা আমার কাছে প্রফিট হলো না লস হলো? লস হলো। আর রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, এটা রিয়ালাইজেশন অ্যাকাউন্টে বেসিক্যালি প্রফিট হয় এই দিকটা, লস হয় এই দিকটা। তাহলে কোন দিক বসাবো? বুঝতে পারলি? ডেবিট দিকে বসাবো। লস হয়েছে 30,750 ডেবিটে বসাবো। কি বলে বসাবো? টু ব্যাংক বা ক্যাশ। বোঝা গেল? টু ব্যাংক বা ক্যাশ। হ্যাঁ, আরেকবার বলবো? ধরে ধরে বললাম, কোনটা বলবো, কোন জায়গা থেকে বলবো? এখানে দেখো একটা নোট, এই অ্যামাউন্টটা, এই যে টাকাটা, বিল ডিসকাউন্টেড বা সাবসিকুয়েন্টলি রিটার্ন ডিসঅনার্ড এন্ড প্রুভড ভ্যালুলেস। ওই আমি পুরোটাই বলে দিলাম, পুরো কোশ্চেনটা করে নিলাম, করে নিয়ে তারপর আমি আমার মতন কথা বুঝিয়ে দিলাম। ওরা কি বলতে সেই ফান্ডাটাও বলে দিলাম, পুরো ফান্ডাটা বলে দিলাম। ভ্যালুলেস মানে এখানে ওই ভ্যালুলেসের কোনো মানে নেই, এখানে ভ্যালুর কথা বলে দিয়েছে, মানে মেন বিলের ভ্যালুটা বলেছে 30,750। এখানে বিলের ভ্যালুটা বলে দিয়ে 30,750, এটা তোকে পুরোপুরি বলে দিলাম। মোট কথা এখানে আমি একটা পার্টির থেকে বিল পেয়েছি, সেই বিলের ভ্যালু হচ্ছে 30,750। আমার টাকার দরকার, আমি বিলটা ব্যাংকে ফেলে দিচ্ছি। বিলটা ব্যাংকে যখনই ফেলে দিলাম, বিল আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছে। আর আমি বলে দিলাম যাকে টাকা পেতাম আর তাকে টাকা চাই না, টাকা চাইছি না। তোর কি হয়েছে? সমস্যা হচ্ছে কিছু? ঠিক আছে, 30,750 হয়ে গেল। তার মানে সঙ্গে সঙ্গে বিলটা যে ভাঙালাম, ব্যাংকের কাছে বিলটা নিয়ে চলে গেলাম, ব্যাংক আমাকে বিলটা ভাঙিয়ে দিল। বিল ভাঙিয়ে দিল মানে সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে টাকা পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা পড়ে গেল। কিন্তু কদিন পরে, 3 মাস পর, যখন ব্যাংক ওই পার্টি থেকে বিলের টাকাটা কালেক্ট করতে গেছে, দেখা গেল যে পার্টি টাকা দিতে পারে, বিলটা ডিসঅনার্ড হয়ে গেছে। তো ব্যাংক তখন আমাকে কি করে? ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা, সেটাই আমি করলাম। আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে মানে ব্যাংকের ব্যালেন্স কমবে, আর আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটলে মানে তোমার লস।
আমি ডেবিটে বসিয়ে দেবো। তাই এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট বলে বিল ডিজনার। $30,750 টাকা। হয়ে গেল এটা, এই পয়েন্টটা হয়ে গেল, জি হয়ে গেল। এটা কিন্তু খুব টাফ পয়েন্ট ছিল, এরকম এন্ট্রি পেতে পারিস বা নাও পেতে পারিস, বলে দিলাম এটা। বাট এটা সিবিএসসি বা আইএসসি বোর্ডের যে ওই টিএসসি ক্লিয়ারের বই, ওই বইয়ের মধ্যে এটা অনেকবার আছে, দেখেছি আমি। এইচ নম্বর পয়েন্ট কি বলেছে, রাম পেড এক্সপেন্সেস অফ ডিসোলিউশন অ্যামাউন্টিং টু রুপিস 18,000। মানে ডিসোলিউশন করার জন্য খরচ কত হচ্ছে, 18,000 টাকা। যে খরচটা কে পেমেন্ট করেছে, রাম পেমেন্ট করেছে। আমি আগের দিন বলেছিলাম ডিসোলিউশনের খরচের নিয়ম করে বলেছিলাম, যদি কোনো পার্টনার যদি পেমেন্ট করে, বলেছিলাম তো পার্টনার পেমেন্ট করলে জার্নাল কি হয়। আমি বলেছিলাম ডিসোলিউশন খরচটা কে দিয়েছে, পেমেন্ট করেছে কে, রাম পেমেন্ট করেছে। তাহলে পেমেন্ট করার কথা কার ছিল, কিছু বলেনি, মানে কোম্পানির পেমেন্ট করার কথা। আর কোম্পানির পেমেন্ট করার কথা হলে তখন তাকে বলে ডিসোলিউশন এক্সপেন্সেস। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল। পার্টনারের নাম কি, রাম, রামস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এক্সপেন্সেস কত টাকা, 18,000। মোটামুটি বোঝা গেল। এবার কাজ কি করবি শোন, এবার তোদের কাজগুলো কি বলে দিচ্ছি। এবার তুই পোস্টিং কর, ডবল পোস্টিং গুলো কর, ডবল পোস্টিং কর, তাড়াতাড়ি কর, দেখে দেখে কর। আমি তোরা বলে দিচ্ছি, ঠিক করেছিস না বল করি, ডবল পোস্টিং কর, দেখে দেখে সমস্ত কিছু ব্যাংক, পার্টনার্স ক্যাপিটাল সব জায়গায় ডবল পোস্টিং গুলো কর, যেখানে যেখানে দরকার সব জায়গায় ডবল পোস্টিং কর। আরেকটা পয়েন্ট আছে, আমি জানি আরেকটা পয়েন্ট আছে, আরেকটা পয়েন্ট এখন কাজ নেই, রিয়ালাইজ কোনো কাজ নেই, ওটা সবার লাস্টের কাজ। সবার প্রথম দেখ আমি বলে দিচ্ছি, তোরা নিশ্চয়ই যে পার্টনার্স ক্যাপিটাল খুলে থাকিস তো ভালো, ওইগুলো বলছি। পার্টনার্স ক্যাপিটালে বাই রাম ক্যাপিটাল আছে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিটে চলে যা। ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিটে লিখ টু রিয়ালাইজেশন, ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট সাইডে লিখ টু রিয়ালাইজেশন বলে পোস্টিং কর। ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিটে লিখবি টু রিয়ালাইজেশন বলে, রামের ঘরে লিখবি 9 লাখ টাকা, ঠিক আছে। আর 1,80,000 দুটো টাকায় লিখবি, রামের ঘরে লিখবি 9 লাখ টাকা আর 1,80,000 টাকা। 9 লাখ লিখবি গুডউইল এন্ড প্ল্যান্ট এন্ড মেশিনারি বলে, আর 1,80,000 লিখবি ফার্নিচার এন্ড স্টক বলে। তারপর কি করবি, পার্টনার্স ক্যাপিটালের ডেবিটে লিখবি টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে, টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে লিখবি ফার্নিচার এন্ড স্টক। রহিমের ঘরে 1,80,000, রহিমের ঘরে 1,80,000 টাকা, রহিমের ঘরে 1,80,000 টাকা। আচ্ছা, এই দিকে ছিল কি টু রামস ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের টেইলে চলে যা, লিখবি বাই রিয়ালাইজেশন। বাই রিয়ালাইজেশন বলে ব্যাংক ওভারড্রাফট এত টাকা রামের ঘরে, লোন ফ্রম মিসেস রাম এত টাকা রামের ঘরে, এটাও হয়ে যাবে। তারপর কি, এখানে টু রামস ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল অ্যাকাউন্টের টেইলে চলে যা, বাই রিয়ালাইজেশন বলে লিখবি এক্সপেন্সেস 18,000 টাকা। এত অবধি পোস্টিং কর, তারপর ব্যাংক বলছি আমি। এই পোস্টিং গুলো করে নে, তারপর ব্যাংকটা বলছি। এবার ব্যাংক অ্যাকাউন্টে চলে যা, মানে ব্যাংক বা ক্যাশ অ্যাকাউন্ট যেটা খুলেছিলি, ঠিক আছে তো, ব্যাংক অ্যাকাউন্টে চলে যা। এখানে যে টু ব্যাংক অ্যাকাউন্ট ছিল, তাই তো, ব্যাংক অ্যাকাউন্টের টেইলে বসিয়ে দাও। ব্যাংক অ্যাকাউন্টের টেইলে বসা বাই রিয়ালাইজেশন, তাই না। ব্যাংক অ্যাকাউন্ট করেছিস, ব্যাংক অ্যাকাউন্টের টেইলে লেখ বাই রিয়ালাইজেশন। ব্যাংক অ্যাকাউন্টের টেইলে লেখ আরেকটা করে ব্যাংক অ্যাকাউন্ট খোল, ব্যাংক অ্যাকাউন্ট খুলে ব্যাংক অ্যাকাউন্টের টেইলে লেখ বাই রিয়ালাইজেশন বলে 30,750 হয়ে গেছে সব, ঠিক আছে। এগুলো করে নে, বলছি আমি। তো দেখ মোটামুটি হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে, সমস্ত পোস্টিং হয়ে গেছে, সমস্ত অ্যাকাউন্টে পোস্টিং হয়ে গেছে। এবার রিয়ালাইজেশন অ্যাকাউন্টটা মেলা, দেখ কি বের হচ্ছে। রিয়ালাইজেশন অ্যাকাউন্টটা মেলা, কেইট দিকে বেশি হবে, কেইট দিকে বেশি হবে বলছি, কেইট দিকে বেশি হবে, যোগ কর। কেইট দিকে বেশি হবে, যোগ কর, যোগ করে দেখ কত বের হচ্ছে। বলিস কত হচ্ছে, যোগ করে দেখ কত বের হচ্ছে। স্যার এদিকে যোগ করে 241,200 দেখছি আমি।
হ্যাঁ তাই দেখছি আমি কত 32,22,000 টোটাল, ঠিক আছে, টোটাল 32,22,000। 1,11,700 হ্যাঁ ঠিক বলেছিস, 32,22,000 বাদ দিয়ে হচ্ছে 1,11,600। এটা লিখো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, রাম, রহিম আর অ্যান্টনি। রেশিও কি করেছিল আমরা প্রথমে 3:2:1 তো, হ্যাঁ 3/6 2/6 1/6। এটা কর, ভাগ কর। প্রথম হচ্ছে 55,800, 37,200, 18,600, ঠিক আছে। এই পার্ট তো মিলিয়ে দিলাম, রিয়ালাইজেশন পুরো মিলে গেছে, রিয়ালাইজেশন পুরো মিলে গেছে, বইয়ের সঙ্গে অ্যান্সার মিলে গেছে। এবার পার্টনার্স ক্যাপিটালটা করব। তোরা কি করবি, টু পার্টনার্স ক্যাপিটাল, তো এবার বসিয়ে দে পার্টনার্স ক্যাপিটালে কেইটা বসাবি, বাই রিয়ালাইজেশন করব। কি কি বসাবি, রাম, রহিম, অ্যান্টনি বসিয়ে দে, টাকাগুলো দেখে দেখে বসিয়ে দে। তারপর আমি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলছি। লাস্ট পয়েন্ট কি বলেছে, মানে আই, ঠিক আছে, লাস্ট পয়েন্ট বলছে অ্যান্টনি এগ্রিড টু রিসিভ ₹1,50,000। অ্যান্টনি কি এগ্রি করেছে, ও রিসিভ করবে কত, 1.5 লাখ টাকা ইন ফুল স্যাটিসফ্যাকশন অফ হিজ রাইটস, টাইটেল এন্ড ইন্টারেস্ট ইন দা ফার্ম। বিজনেসে তিনজন পার্টনার ছিল, রাম, রহিম আর অ্যান্টনি, তিনজন পার্টনার ছিল। তো অ্যান্টনি ওর যা বিজনেসে যা রাইট ছিল, ওর যা টাইটেল ছিল, বিজনেসের যে নাম, যে ওরও তো একটা টাইটেল অধিকার আছে, রাইটস, টাইটেল আর কি আছে, ইন্টারেস্ট, ও সমস্ত কিছু বলছে না আমি বিজনেস থেকে বেরিয়ে যাচ্ছি, ও ছেড়ে দিচ্ছে, বিজনেসটা ছেড়ে দিচ্ছে, এমনি বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, ও বলছে না আমার টাইটেল কিছু দরকার নেই। তো তার জন্য ও 1.5 লাখ টাকা রিসিভ করবে। কি বললেন বুঝতে পারছিস তো, কোম্পানি থেকে 1.5 লাখ টাকা পেয়ে যাবে, কোম্পানি থেকে 1.5 লাখ টাকা পেয়ে যাবে। 1.5 লাখ টাকা দেবে কে, নিশ্চয়ই বাকি পার্টনাররা দিয়ে দেবে 1.5 লাখ টাকা, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ডিসলিউশন মানে দোকান, মানে কি বলবো, বিজনেসটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবার বিজনেস বন্ধ হয়ে গেলে কেউ এই যে রাম, রহিম, অ্যান্টনি তিনজন মিলে বিজনেস করছে, কেউ বলতেই পারে যে যখন দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে, কোনো একজন পার্টনার বলতে পারে, রাম বলতে পারে ঠিক আছে ব্যবসাটা আমি কিনে নিচ্ছি, দোকান বন্ধ হয়ে যাবে, পুরো ব্যবসাটা আমি কিনেছি, আমি ব্যবসা করবো। বা এমনও বলতে পারে রাম আর রহিম বলছে ঠিক আছে আমরা দুজন মিলে ব্যবসা করবো, এটাও হতে পারে। এর সঙ্গে তো রিটায়ারমেন্টের কোনো মিল নেই, আমি ভাবতে পারি রিটায়ারমেন্ট, অ্যান্টনি চলে গেল রিটায়ারমেন্ট, না সেরকম পড়ে না, রিজলিউশনেরই অঙ্ক। অ্যান্টনি আর বিজনেস মধ্যে ইন্টারেস্ট দেখাচ্ছে না, ঠিক আছে, ও কোনো বিজনেস মধ্যে ইন্টারেস্ট দেখাচ্ছে না। এমনও হতে পারে যে বিজনেসটা কেউই করতে চায় না, সেটা হতে পারে। বা এমন হতে পারে যে পুরো বিজনেসটা বন্ধ হয়ে যাচ্ছে, রাম বলছে ঠিক আছে, রামের কাছে 25 পয়সা বললো আমি তোমাদের ব্যবসা কিনে নিচ্ছি। বা এমন হতে পারে রহিম বলতে পারে আমি পুরো ব্যবসা কিনে নিচ্ছি, বা অ্যান্টনিও বলতে পারে আমি তোমাদের ব্যবসা কিনে নিচ্ছি। যেই কিনুক টাকাটা দিতে হবে কোম্পানিকে, ঠিক আছে। তো এখানে বলেছে অ্যান্টনি বিজনেসের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না, তার মানে ইন্টারেস্ট কারা দেখাচ্ছে, বাকি দুজন দেখাচ্ছে, ওরা দুজন ফার্দার বিজনেস করবে, ঠিক আছে। তার জন্য অ্যান্টনি কি ডিমান্ড করেছে, 1.5 লাখ টাকা লাগবে, ওকে 1.5 লাখ টাকা দিয়ে দাও, ও বেরিয়ে যাচ্ছে। কি বললে বুঝতে পারলি তো, 1.5 লাখ টাকা দিলে বেরিয়ে যাচ্ছে। তারপর ওকে কত টাকা দিতে হবে বল, 1.5 লাখ টাকা দিয়েছে, তাহলে 1.5 লাখ টাকা দিয়ে দে ওকে, ওকে 1.5 লাখ টাকা দিয়ে দে। তাহলে 1.5 লাখ টাকা দিয়ে দিলে কি হচ্ছে বল, এখানে লিখতে পারি টু ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট বলে। অ্যান্টনি ঘরে 1.5 লাখ টাকা নাকি বুঝিনি না, বল বুঝেছিস কি বুঝিস, ওকে 1.5 লাখ টাকা দিয়ে দেবো, কমন জিনিস। ও বলছে ঠিক আছে এই ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছি, আমাকে 1.5 লাখ টাকা দিতে, ওর ডিমান্ড করে 1.5 লাখ টাকা, ঠিক আছে। তো ওকে 1.5 লাখ টাকা দিয়ে দিন, সব ক্যাপিটাল কমিয়ে যাবে, হয়ে গেল গল্প শেষ। তাহলে এবার হিসাব করে দেখ, হিসাব করে দেখ এখানে অ্যান্টনি কত পেয়েছে, এখানে ডেবিটে কোনো করতে হবে না, দেখ শোন এদিকে ডেবিটে টোটাল হচ্ছে 1.5 লাখ টাকা, দেখ ডেবিটে টোটাল হচ্ছে 1.5 লাখ টাকা, ঠিক তো। তাহলে এখানেও টোটাল হবে 1.5 লাখ টাকা। এবার ব্যালেন্স করে দেখ তো আদৌ কি 1.5 লাখ টাকা ট্যালি করছে, দেখ ট্যালি করছে কিনা দেখ, ট্যালি করছে কিনা দেখ। আর ট্যালি না করলে কত টাকার জন্য ট্যালি করছে না, 1.5 লাখ টাকা থেকে 1,20,000 বাদ দে, মাইনাস কর 18,600, কত হচ্ছে 11,400 টাকা শর্ট করছে, ঠিক আছে তো, 11,400 টাকা শর্ট করছে, বুঝতে পারছিস তো। অ্যান্টনিকে 1.5 লাখ টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু
কত আছে 1,20,000 আর 18,600, তাহলে শর্ট পড়ছে কত 11,400, এই টাকাটা কারা বিয়ার করবে? বাকি দুজন পার্টনার রাম আর রহিম, কিছু ইনসলভেন্টে পড়েছিস সেরকম টাইপের ছিল, ঠিক আছে, রাম আর রহিম বিয়ার করবে। তাহলে এখানে লিখবি কি বাই রাম এন্ড রহিম ক্যাপিটাল বলে। তাহলে কন্টেন্ট কি হবে এখানে বাই রাম এন্ড রহিম, তাহলে এখানে বলবে টু অ্যান্টনি ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে। কোন রেশিও কি ছিল বল স্যার? 3:2:1 ছিল তো। তাহলে অ্যান্টনিতে কাট রইল কি 3:2, 3:2 তে ডিস্ট্রিবিউট হবে। 11,400 টাকাকে 3:2 তে ডিস্ট্রিবিউট কর। $6,840 আর কত হচ্ছে 4,560, বুঝলি তো? কমন জিনিস। অ্যান্টনি 1.5 লাখ টাকা ডিমান্ড করেছে বিজনেসের থেকে, ওকে 1.5 লাখ টাকা দিয়ে দিয়েছে। এই বাকি যে 1.5 লাখ টাকার মধ্যে অ্যাকচুয়ালি 1.5 লাখ টাকা পাওয়ারও কথা ছিল না, ওর 11,400 টাকা কম পাওয়ার কথা ছিল। যত টাকা কম পাওয়ার কথা, বাকি টাকাটা কারা বিয়ার করবে? বাকি দুজন পার্টনার বিয়ার করবে। এই হচ্ছে ব্যাপার। আর ব্যালেন্স করে দিলে অঙ্ক শেষ, রাম রহিমটা শেষ, মানে পার্টনার্স ক্যাপিটাল শেষ হলো। मिला 4,20,000 प्लस 606,450 प्लस 18,000 प्लस 1,50,000 प्लस 55,800 কত হচ্ছে 12,50,250। তার থেকে এগুলো মাইনাস কর, মাইনাস 9 লাখ মাইনাস 1,80,000 মাইনাস 6840 কত হচ্ছে 163,410। ব্যালেন্স বের হচ্ছে 163,410। টোটাল করে দে এটা 12,50,250। এটা টোটাল কর 2,25,37,200 কত হচ্ছে 2,25,000 যোগ 37,200 2,62,200 টাকা। তার থেকে মাইনাস কর 1,80,000 মাইনাস 4560 কত হচ্ছে 77,640। তাহলে এটা আমরা পেমেন্ট করে দেবো, তাই তো? রেজুলেশন তো অঙ্ক তো শেষ হয়ে যাবে, তাহলে মিলিয়ে দেবো ব্যাংক বা ক্যাশ দিয়ে মিলা, ঠিক আছে? ওকে বুঝতে পারছিস ব্যাপারটা? এবার ব্যাংক অ্যাকাউন্ট করবো। তাহলে দেখ ব্যাংকের পোস্টিং গুলো করে দিলাম, আগে যা যা বলেছিলাম সেই পোস্টিং গুলো করে দিলাম। এখানে টু ব্যাংক ছিল, এখানে বসাবি বাই অ্যান্টনি ক্যাপিটাল বলে, বাই অ্যান্টনি ক্যাপিটাল বলে। অ্যান্টনি করে 1.5 লাখ টাকা, মানে অ্যান্টনি কত না, মানে 1.5 লাখ টাকা লিখে দেবে। আর এখানে কি হবে রাম বাই রাম লিখবি, বাই রহিম লিখবি, বাই রামস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা 163,410 বাই রহিমস ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখবি কত টাকা 77,640 77,640। মিলে যাবে ভাই? কত হচ্ছে 4,21,800 4,21,800 4,21,800 মিলে গেল? বুঝছিস তো? দেখ শেষ হয়ে গেল।